ফাইনালি মা আর বাপি দুবাই এলো প্রথমবার। আমি প্রায় 6 বছর এখানে আছি, বাট ওরা একবারও আসেনি। ওরা অন্যান্য জায়গায় চারধারে ঘোরে, কিন্তু আমার কাছে আসে না। তো আমি এবারে বলেছি এবারে চলেই এসো। অ্যাকচুয়ালি একটা মেডিকেল এমার্জেন্সি ছিল, তাই জন্যই মা বাপি অ্যাকচুয়ালি এখানে এসেছিলো। কিন্তু আহ, মা বাবাকে দেখে আমার মেডিকেল এমার্জেন্সির কথা আমি ভুলে গিয়ে আমি ডাক্তারের কাছেই আর গেলাম না, আর মা বাবার সাথে এই দিনগুলো পুরো এনজয় করে কাটালাম। তো মা বাপিকে প্রথমে আমি নিয়ে গেছিলাম প্রথম দিন ফেস্টিভ্যাল সিটি মল। সেখানে ওরা ওয়াটার শো দেখলো। বাপির যেহেতু হাঁটতে অসুবিধা, আর দুবাইতে মাইলের পর মাইল হাঁটা, তাই জন্য বাপির জন্য আমি প্রত্যেকটা মল থেকে ফ্রি অফ কস্টে একটা করে হুইল চেয়ার পাওয়া যেত, যেটাতে বাপিকে বসিয়ে আমি ঘোরাতাম মলের মধ্যে। বা বাপি ওটা কখনো নিজে হাত ধরেও ঘুরতো, আর যতটা পারতো হাঁটতো, যতটা পারতো বসতো। তো অল্টারনেটিভভাবে এগুলো চলতো। তারপর আমি নিয়ে গেলাম দুবাই মলে। দুবাই মলে নিয়ে গিয়ে বুর্জ খলিফা দেখালাম, তারপর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখালাম। সব কিছু দেখলো, তারপর কিছু শপিংও করলো। দুবাই মলে এমনি খুব এক্সপেন্সিভ থাকে, বাট ওই সময় কিছু অফার চলছিল দুবাই মলে। তো সেই সময় হচ্ছে বাড়ির কয়েকজনের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলো দুবাই মল থেকে মা বাপি পারচেস করলো। আর কেএফসিতে বাপিকে কোথাও খেতে যাওয়ার বললেই বলতো শুধু কেএফসিতে খাবো, কেএফসিতে খাবো। তার কারণ হচ্ছে কেএফসি মোটামুটি রিজনেবল প্রাইস, আর কেএফসি দুবাই মলটা থেকে এই ফাউন্টেন শোটা পুরো একদম দেখা যায়, আর এটা খুবই সুন্দর ভিউ। আর থ্যাঙ্ক গড আমরা এই জায়গাটাও পেয়ে গেছিলাম। তো এইগুলো মা বাপি দেখলো, তারপর ওখানে খাওয়া দাওয়া করলো। প্রায় দিনই মা বাপি কেএফসি খেত। তো কেননা কেএফসি সবচেয়ে মানে রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো এইগুলো আমরা পুরো ঘুরলাম, বেড়ালাম, আনন্দ করলাম। প্রত্যেক দিন উইকেন্ডে আমার হাজব্যান্ড নিয়ে যেত, বাট উইকডেজগুলোতে আমি মা বাপিকে নিয়ে বেরিয়ে পড়তাম আফটার লাঞ্চের পর। তারপর আমরা সন্ধ্যের মধ্যে তারপর আমরা ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসতাম। দুবাই মলে শপিং করার পর তারপর যা যা অ্যাকোরিয়াম দেখলো, যা যাগুলো দেখার সেগুলো তো দেখে, কিন্তু একটা জিনিস মা বাপি কোনো কিছুই, বাপি বিশেষ করে টাকা বেশি স্পেন্ড করতে চায় না। বলে যে যেগুলো যে ফ্রি অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলোই দেখবো, বা ফ্রিতে যাগুলো দেখা যাবে সেগুলোই দেখবো। তো আমিও সেরকমভাবেই প্ল্যান করতাম। তো যেগুলো মোটামুটি কোনো চার্জ লাগে না দুবাইতে। এটা একটা সুবিধে যে এত সুন্দর শহর কিন্তু অনেক কিছুতেই চার্জ লাগে না। আর সিনিয়র সিটিজেন হওয়ার জন্য অনেক জায়গায় ফ্রি টিকিট বা টিকিট লাগেনি, বা হাফ প্রাইস হয়ে গেছে। এইসব ফেসিলিটিস অনেক পাওয়া গেছে। আর হুইল চেয়ারগুলোও ফ্রিতেই পাওয়া যেত, কেননা কোনো এক্সট্রা চার্জেস লাগতো না। তো এইসবগুলো আমরা ওখানে দুবাইতে এই ফেসিলিটিসগুলো আমরা মানে আগে জানতাম না। বাপি মা আসাতেই আমি দেখলাম যে সিনিয়র সিটিজেনের জন্য অনেক জায়গায় টিকিট লাগছে না, অনেক জায়গায় ফ্রি অফ কস্ট, কোনো জায়গায় লাইন দিতে হচ্ছে না। সিনিয়র সিটিজেন থাকার জন্য ওরা আগে আগে বেনিফিটগুলো পাচ্ছে। দুবাই আসার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেগুলো আপনাকে ফলো করতে হবে। সেগুলো আমি একটা ভিডিও শেয়ার করব। তারপর একদিন উইকেন্ডে আমার হাজব্যান্ড, আমি, মা বাপি আমরা চারজনে মিলে গেলাম গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ হচ্ছে এখানে একটা মেলার মতো জায়গা, যেখানে প্রচণ্ড বিভিন্ন দেশের সমস্ত প্যাভিলিয়ন দেওয়া হয়। সেখানে হচ্ছে বিভিন্ন দেশের যে সমস্ত জিনিস ফেমাস সেগুলো স্টল থাকে, প্লাস খাওয়া দাওয়া। তারপর ওখানে ফায়ারওয়ার্কস হয়, ফায়ারওয়ার্কস মানে পুরো বাজি ফাটানো হয়। তারপর প্রোগ্রাম চলে, সার্কাস দেখানো হয়। তারপর অনেক কিছু টোগ্রামও হয় গ্লোবাল ভিলেজে। বিভিন্ন কান্ট্রিতে, যেমন ধরুন আফ্রিকার প্যাভিলিয়নে আফ্রিকানদের যে ট্রাইবাল যে ডান্স শো সেগুলো হয়। ইন্ডিয়ান প্যাভিলিয়নও আছে, যেখানে ইন্ডিয়ান ডান্স ফান্সও হয়, প্রোগ্রাম হয় বিভিন্ন রকম। বিভিন্ন দোকানপাট আছে যেখানে শপিং করা যাবে। আর অনেক খাবারের রেস্টুরেন্ট আছে যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। বিভিন্ন কান্ট্রির খাবার ওখানে গিয়ে এক্সপ্লোর করা যাবে। তো গ্লোবাল ভিলেজটাতে হচ্ছে বাপির কোনো টিকিট লাগেনি, কেননা টিকিট ফ্রি ছিল সিনিয়র সিটিজেনদের। তো মা বাপির কোনো টিকিট লাগেনি। গ্লোবাল ভিলেজে হচ্ছে আপনি চাইলে হুইল চেয়ার ওখান থেকে, একটাই প্রবলেম যে হুইল চেয়ার যে গ্লোবাল ভিলেজ থেকে ভাড়া করবেন সেটা আওয়ারলি বেসিসে একটা ওরা চার্জ নেয়। আদারওয়াইজ অন্যান্য মলে কিন্তু হুইল চেয়ার ফ্রি। অনলি মাত্র গ্লোবাল ভিলেজেই হুইল চেয়ারের একটা চার্জ নিয়েছিল, হুইচ ইজ ভেরি রিজনেবল প্রাইস। তো ওইটা বাপির জন্য একটা নিয়েছিলাম, তো যাতে বাপির হাঁটতে অসুবিধা না হয়, তো ওটাতে বসিয়ে আমরা বাপিকে নিয়ে গোটা গ্লোবাল ভিলেজটা ঘোরালাম। একদিনে গ্লোবাল ভিলেজ তো পুরো কমপ্লিট করা যায় না, কেননা এত বড়। তো যতটা পেরেছি ততটাই ঘুরিয়ে দেখেছি। ওখানে ফায়ারওয়ার্কসও দেখানো হয়েছিল, খুবই ভাল লেগেছিল। আচ্ছা, দুবাই আসার যে রুলসগুলো আছে সেটা হচ্ছে যে প্রত্যেককে 3,000 দিরহাম করে ক্যারি করতে হবে,
হবে এবং এখানে এসে তারা কোথায় থাকবে তার একটা অ্যাড্রেস প্রুফ লাগবে। এই দুটো হচ্ছে বেসিক জিনিস। আর টিকিট আর ভিসা তো লাগবেই। এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু আমার মা বাবা সিনিয়র সিটিজেন, আমরা সমস্ত কিছুই আর কি মা বাপিকে বলে দিয়েছিলাম রুলস অ্যান্ড রেগুলেশনস। 3,000 দিরহাম যদি না থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট অলমোস্ট 80,000 রুপিস বা 1 লাখ রুপিস, যেটা ইকুইভ্যালেন্ট টাকা হয়, সেই টাকাটা ক্যারি করতে হবে যদি আপনি মনে করেন যে আপনি দুবাইয়ের টাকা ক্যারি করতে পারছেন না। তো তাতেও হবে, ইউপিআইও এখন পেমেন্ট হয়। তারপর একদিন আমরা গেলাম বিচে ওখানে গেলাম সন্ধেবেলা, বিচে খুব হই হই করলাম। ওইখানে আমাদের সাথে আমাদের এক বন্ধু অনামিকা বৌদি, অনুষ্কা আর রতনদারও মিট আপ করার কথা ছিল, বাট ওই দিনকে বৌদিরা, রতনদা কোথায় গাড়ির কিছু জ্যামে আটকে গেছিলো না কিছু, বা বৌদিরা দাঁড়িয়ে থেকেও ওরা আসতে পারেনি। যদি আগে থেকে জানতো তাহলে হয়তো আমরা বৌদিদের পিক আপ করে নিতাম বা কিছু একটা ব্যবস্থা করতাম, বাট সেটা হয়ে ওঠেনি। তারপরে মা অনামিকা বৌদি আমাদেরকে নিয়ে গেল একদিনকে বারদুবাইয়ের অলিতে গলিতে আমরা ঘুরলাম অনামিকা বৌদি আর অনামিকা বৌদির বন্ধুর সাথে। সেখানে অনেক কিছু বারদুবাইয়ের গলিতে গলিতে মার্কেটিং টার্কেটিংও করা হলো। তারপরে মা বাপি আমি একদিন গেলাম দুবাই গোল্ড সুক, যেটা হচ্ছে দুবাইয়ের খুবই ফেমাস। ওখানে 1 দিরহামে চাপলাম আপড়া। বাপি যেগুলো ওই কম টাকার বলছে হ্যাঁ হ্যাঁ চাপবো চাপবো চাপবো। তো এখানে 1 দিরহাম করে দিলাম, তো 3 জনের 3 দিরহামে আবড়া চাপলাম। আবড়া এপার থেকে ওপারে গেলাম এবং ক্রিকটা গোটার পুরো ওল্ড দুবাইটা আমরা এই আবড়ায় চেপে চেপে যাওয়া আর আশা করে ঘুরে দেখলাম। এটা একটা ভালো জায়গা ছিল আর ভালো একটা গোটাটা খুব কম খরচে ঘোরাও গেল। তারপর বাপি তো গোল্ড সুকে গেল। গোল্ড সুকে আমি বাপিকে হুইল চেয়ারেই নিয়ে গেছিলাম। হুইল চেয়ারে নিয়ে গিয়ে বাপি এই সব গোল্ডের মার্কেট দেখে বাপির মাথা খারাপ হয়ে গেল। আর বাপি বললো হুইল চেয়ার সরা, আমি উঠে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখবো। তো বাপি, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিং, এটা গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডেও রয়েছে। তো এইসব দেখে তো বাপির একদম মানে এত সোনা, বাপি বলছে আমি এত ইন্ডিয়ার এত জায়গা ঘুরেছি বাট আমি এত গোল্ডের মার্কেট আছে, হ্যাঁ এটা তো ওয়ার্ল্ডের লার্জেস্ট গোল্ড মার্কেট দুবাইতে, আর দুবাই তো গোল্ডের জন্য ফেমাসই। তো বাপির এগুলো দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা একদিন গেলাম, দিওয়ালি ছিল সেই সময়, দিওয়ালির দিন গেলাম আমি মা বাপি মন্দির দর্শন করলাম। মন্দিরের পাশেই ছিল গুরুদুয়ারা। মন্দিরের ভেতরে ঠাকুরের কাছের ফটো তোলা অ্যালাউ নেই, তাই জন্য আমরা তুলিনি। মন্দিরের পাশে ছিল গুরুদুয়ারারও সেমই সিস্টেম, ভেতরের ফটো ওঠানো যাবে না। তো গুরুদুয়ারার বাইরে থেকে আপনি ফটো নিতে পারেন, মানে এন্ট্রান্সের জায়গাটাতে, যেখানে এই স্বর্ণ মন্দিরের একটা করা আছে, প্লাস গুরুদুয়ারাতে লঙ্গারও খাওয়ানো হচ্ছিল ফ্রিতে। তো আমরা ওখানে ওই দিনকে লাঞ্চও করলাম। আর রুবেল, আমাদের এখানে আমার একটা বাংলাদেশি ছেলে, ও হচ্ছে আমাদেরকে নিয়ে গেছিলো। আর আমার বাপির মায়ের খুব টেক কেয়ার করেছে, কোথায় নামানো ওঠানো খুব ভালো করেছে। তারপর রুবেল আমাদেরকে নিয়ে গেল ড্রাগন মার্ট আমার বাড়ি থেকে খুবই কাছে। রুবেল আমাদেরকে ড্রাগন মার্টে নামিয়ে দিল। ওখানে আমরা শপিং টপিং করলাম, ড্রাগন মার্ট ঘুরে দেখলাম, কেনাকাটা করা হলো। তারপর আমরা বাড়ি এলাম। বাড়িতে দিওয়ালি ছিল বলে আমার বন্ধুরা এসেছিলো, তো ওদের সাথে একটু ফুলঝুরি টুলঝুরি নিয়ে দিওয়ালি সেলিব্রেট করলাম। আর আমাদের বাড়ির কাছে একটা ওপেন এয়ারে বাজি ফাটানো যায়।